ঢাকা উইমেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনলাইন ক্লাসে আমি আজ তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় আলোচনা করব। ম্যাট্রিক্স গণিতের একটি অংশ হলেও এটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রয়োগ হচ্ছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে ব্যয়, বন্টন ও বাজেটকরণ প্রভৃতি বিষয়ে এর ব্যবহার ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। আধুনিক বিশ্বের এই প্রতিযোগিতামূলক বাজারে ম্যাট্রিক্সের ব্যবহার ব্যাপক। তো ম্যাট্রিক্স কি, এটি আমি তোমাদেরকে ধারণা দিতে চাচ্ছি যে ম্যাট্রিক্স হলো দুই জোড়া উলম্ব রেখা। এই যে খারাপভাবে রেখা থাকে এদেরকে বলা হয় উলম্ব রেখা। দুই জোড়া উলম্ব রেখা অথবা ব্র্যাকেট বা বন্ধনীর মধ্যে কতকগুলো সংখ্যা বা চলককে যদি আমরা আয়তাকারভাবে সাজিয়ে উপস্থাপন করি তাহলে তাকে বলা হয় ম্যাট্রিক্স। যেমন 2, 3, 4, 7, 6, 8, 9, 10, 0। এই যে দুই জোড়া উলম্ব রেখার মধ্যে কতকগুলো সংখ্যা আয়তাকারভাবে সাজানো হয়েছে, এটি একটি ম্যাট্রিক্স। তেমনিভাবে এভাবেও ম্যাট্রিক্সকে উপস্থাপন করা হয় 2, 3, 0, 1, 2, 3, এটিও একটি ম্যাট্রিক্স। আবার থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয় এরকম 2, 3, 4, 5, 7, 8, এটিও ম্যাট্রিক্স। তাহলে আমরা কি জানতে পারলাম যে দুই জোড়া উলম্ব রেখা বা বন্ধনীর মধ্যে কতকগুলো সংখ্যা বা চলককে যদি আমরা আয়তাকার ভাবে সাজিয়ে উপস্থাপন করি তাহলে তাকে বলা হয় ম্যাট্রিক্স। তো আমরা এটি দেখলাম ম্যাট্রিক্সের ধারণা। এখন ম্যাট্রিক্সের মধ্যে এই যে সংখ্যাগুলো ব্যবহার করতেছি আমরা, এই সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলা হয় ম্যাট্রিক্সের ভাষায়। কিন্তু তোমাদের বইতে এখানে এই ভুক্তিকে উপাদান হিসাবে বিবেচনা করা হয়েছে। এলিমেন্ট অফ ম্যাট্রিক্স বা উপাদান, ম্যাট্রিক্সের উপাদান হিসাবে লেখা হয়েছে। কাজেই তোমাদের বইতে যেহেতু উপাদান হিসেবে উপস্থাপন করছে, আমি উপাদান বলেই তোমাদেরকে শেখাবো। এইগুলো আমাদের ম্যাট্রিক্সের ধারণা। তারপরে ম্যাট্রিক্সের উপাদান সম্পর্কে ধারণা। এরপরে ম্যাট্রিক্সের আসছে সারি এবং কলাম। সারি কি? সারি হলো বাম থেকে ডান দিকে উপস্থাপন করলে যে অবস্থাটা দাঁড়ায় এটাকে বলা হয় সারি। যেমন এদিকে এই যে এটাকে বলা হয় সারি, এটি একটি সারি, এটি একটি সারি। তেমনি এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তো এই সারিকে সাধারণত আর দ্বারা ইন্ডিকেট করা হয়। প্রথম সারিকে লেখে আমরা R1, দ্বিতীয় সারিকে R2, তৃতীয় সারিকে R3, এভাবে উপস্থাপন করি। তারপরে আসছে কলাম। কলাম বা স্তম্ভ। কলাম কি? কলাম হচ্ছে উপরের থেকে নিচের দিকে সাজাও, তাহলে কি হলো? উপর থেকে নিচের দিকে সাজাইলে এই যে একটা কি হলো, এটি একটি কলাম। প্রথম কলামকে সিয়ন দ্বারা ইন্ডিকেট করা হয়। তেমনিভাবে এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। তাহলে আমরা কি চিনতে পারলাম বা জানতে পারলাম যে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের সারি এবং কলাম। সারিকে ইংরেজিতে বলা হয় রো, হ্যাঁ, সারি, রো। আর কি হচ্ছে কলাম, এর বাংলা আরেকটা আছে স্তম্ভ। স্তম্ভ যাকে বলে কলাম, CLOUMN, কলাম। তো আমরা সারি এবং কলাম
চিনতে পারলাম। আমি এরপরে যা আলোচনা করব সেটি হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার অফ ম্যাট্রিক্স। এটি অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে কী বোঝো। তো একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা যদি n হয়, একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা যদি n হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n। এখানে কি লিখলাম আমরা? m গুণন m, m ক্রস n। কিন্তু আমরা যখন পড়ব বা বলবো ম্যাট্রিক্সের ভাষায় বলবো যে ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n। আবারও বলছি যে একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা n হইলে সেই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n। তাহলে এই যে একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রম কত? আমরা সারি যখন গুনবো তখন এভাবে গুনি 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টি? 3। আর কলাম কয়টি? কলাম হচ্ছে 1 2 3, তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। এখন অবশ্যই তোমরা এটি বলতে পারবা যে এই ম্যাট্রিক্সের ক্রম কত? এখানে কয়টি আছে? একটি, দুইটি। তাহলে 2 বাই কলাম কয়টি? 1 2 3। তাহলে কলাম হচ্ছে 3টি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। তাহলে এখন বলো তো দেখি এটির ক্রম কত হবে? এখানে সারি 1 2 3, নিশ্চয় তোমরা বলতে পারছো যে এটির সারি হচ্ছে 3 আর কলাম হচ্ছে 2। তাহলে এটির ক্রম হচ্ছে 3/2। ম্যাট্রিক্স সাধারণ অনেক সময় এইভাবে লেখা হয়, অর্থাৎ এটা হলো ম্যাট্রিক্স, এটি হচ্ছে তার ক্রম বা অর্ডার। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমি ম্যাট্রিক্সের কয়েকটি প্রকার নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রকার বলতে তেমন নির্ধারিত কিছু নাই, কিন্তু তারপরেও বিশেষ বিশেষ ক্ষেত্রে ম্যাট্রিক্সের বিভিন্ন নাম হয়, সে নিয়ে আমি আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রকারের মধ্যে প্রথমেই আসে বর্গাকার ম্যাট্রিক্স। এটিকে অনেক সময় বর্গাকৃতির ম্যাট্রিক্স, অনেক সময় এটাকে শুধু বর্গ ম্যাট্রিক্সও বলে থাকি। বর্গ ম্যাট্রিক্স ইংরেজিতে একটি নাম স্কয়ার ম্যাট্রিক্স, SQUARE, স্কয়ার ম্যাট্রিক্স। তো স্কয়ার বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান, পরস্পর সমান, যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আরও সহজ ভাষায় হলো কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা যতটি, কলাম সংখ্যাও যদি ততটি হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। যেমন সাধারণত আমরা থার্ড ব্র্যাকেট দিয়েই বেশিরভাগ লিখে থাকি এই ম্যাট্রিক্সকে। কোনো কোনো সময় তোমাদের স্টেজে প্রথম বন্ধনী অথবা থার্ড বন্ধনী, থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেটই বেশি ব্যবহার করা হয়। যেমন 2 3 7 8, এটির সারি সংখ্যা কয়টা? 2টা, কলাম সংখ্যা 2টা। তাহলে এটি একটি 2/2 বর্গ ম্যাট্রিক্স। যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি 3 5 7 9 8 10 4 5 0, এটিও একটি বর্গ ম্যাট্রিক্স, যার ক্রম হচ্ছে কি, কয়টি সারি আছে? 1 2 3, আর কলাম হচ্ছে 1 2 3। তাহলে এটি হচ্ছে 3/3 একটি বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা লেখো। তাহলে তোমরা কি লিখবা? যে যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা পরস্পর সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এরপরে আরেকটি ম্যাট্রিক্স হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা
আনুভূমিক ম্যাট্রিক্স। এটাকে বলা হয় রো ম্যাট্রিক্স বা রো ভেক্টর। কি হলো? সারি ম্যাট্রিক্স বা আনুভূমিক ম্যাট্রিক্স, একে রো ম্যাট্রিক্স বা রো ভেক্টরও বলা হয়। তো কোন ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বা আনুভূমিক ম্যাট্রিক্স বলবো? যেই ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে সেই ম্যাট্রিক্সকে বলা হয় সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি 2 3 4, এটি একটি সারি ম্যাট্রিক্স। তেমনিভাবে আরেকটা আমরা 5 6 8 7, তো এ দুটোই সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এর এখন বলো তো দেখি এটির ক্রম কত? ক্রম হচ্ছে সারি হলো 1 আর কলাম হচ্ছে কয়টা আছে? 3টা। তাহলে এই রো ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1/3, তাহলে এটির ক্রম কত? 1/4। এরপরে হলো স্তম্ভ বা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যদি একটি সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কি হবে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। যেমন 2 3 4, এটি হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা, কলাম হচ্ছে একটা। সবসময় কলাম একটা থাকবে। তারপরে এটাও একটা কলাম ম্যাট্রিক্স হতে পারে 5 6 8 7, এটিও একটি কলাম ম্যাট্রিক্স। এরপরে আরেকটি ম্যাট্রিক্স আমি আলোচনা করব, সেটি খুব গুরুত্বপূর্ণ। কর্ণ ম্যাট্রিক্স বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ শব্দটির নাম তোমরা সবাই জানো এবং কর্ণ বোঝো। আমরা যদি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হিসাবে দেখি, তাহলে একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রে কর্ণ থাকে কয়টা? 2টা। এগুলোকে বলা হয় কর্ণ। তো এখান থেকে শুরু করে আমরা প্রথম কর্ণটা কি? এসি, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। আরেকটি কর্ণ হচ্ছে সেটিকে আমরা কর্ণ হিসাবে বলি, কিন্তু এখানে সেটি মুখ্য নয়, আলোচ্য বিষয় নয়, আমাদের প্রধান কর্ণ। এটা হলো প্রধান কর্ণ। তো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? যে কর্ণ ম্যাট্রিক্স হতে হলে সেটিকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স হতে হলে সেই ম্যাট্রিক্সকে প্রথম শর্ত হলো সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ব্যতীত বাকি সব শূন্য হয় তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেমন 2 0 0 3, এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। এইটা হলো প্রধান কর্ণ তার। তেমনিভাবে আরেকটা ম্যাট্রিক্স যদি আমি লিখি, কি হবে? 4 0 0 5 0 5 0 0 0 7, এটিও একটি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলছি আমরা? যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো কি হবে? উপাদানই শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আসছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হলো
সেই বর্গ ম্যাট্রিক্স যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা পরস্পর সমান আর বাকি সব উপাদান হবে 0 বা 0, তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 2 0 0 2, 4 0 0 0 4 0 0 0 4। লক্ষ্য করো যে স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ আমরা কর্ণ ম্যাট্রিক্সে বলছিলাম প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি সব 0, তা হলো কর্ণ ম্যাট্রিক্স। এখানে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি সব 0ই হচ্ছে, কিন্তু আরেকটা বিশেষ শর্ত হচ্ছে প্রধান কর্ণের সবগুলো উপাদান একই বা পরস্পর সমান, এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। দেন আরেকটি ম্যাট্রিক্স হচ্ছে একক ম্যাট্রিক্স। এটার আরেকটি নাম হচ্ছে অবেদ ম্যাট্রিক্স। ইংরেজিতে বলে ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা ইন্ডিকেট করা হয়। তো আই ইকুয়াল টু হতে পারে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান একক অর্থাৎ 1, বাকি সব 0, তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপরে আই ইকুয়াল টু এভাবে লিখতে পারি আমরা 1 0 0 0 0 0 1 0 0 0 1। এগুলো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, তাকে 2 দ্বারা I2 হিসাবেও ট্রিট করা হয়। আর এটা কত 3/3, এই জন্য I3 দ্বারাও ইন্ডিকেট করা হয় অনেক সময়। কোনো কোনো সময় শুধুমাত্র I দ্বারা ইন্ডিকেট করা হয়, আবার কোনো কোনো সময় তার মাত্রা যদি 2/2 হয় তাহলে I2, 3/3 হলে I3, এভাবেও উপস্থাপন করা হয়। তো আমরা বলতে পারি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় না, আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে সেটা কর্ণ ম্যাট্রিক্সও হতে হবে। তো আশা করি তোমরা এগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো। আরেকটি ম্যাট্রিক্স আলোচনা করছি, এটিও খুব গুরুত্বপূর্ণ এবং এটির দিয়ে তোমাদেরকে অঙ্কও করতে হবে। সেটি কি? রূপান্তরিত ম্যাট্রিক্স, রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ of a matrix। যদি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তরিত করা হয়, তাহলে প্রাপ্ত ম্যাট্রিক্সকে ওই মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলা হয়। আমি আবারও বলছি, যদি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর প্রাপ্ত ম্যাট্রিক্সকে বলা হয় প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। উদাহরণ হিসাবে এই একটা ম্যাট্রিক্স, সাধারণত আমরা ক্যাপিটাল লেটার দ্বারা ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করে থাকি। তো ম্যাট্রিক্সটা হলো এরকম 2 5 7 0 2 9, এটি একটি ম্যাট্রিক্স। তাহলে এটির
রূপান্তরিত ম্যাট্রিক্স যাকে আমরা এ প্রাইম বা এ টি এইভাবে লিখে থাকি। রূপান্তরিত ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে এ প্রাইম বা এ টি হিসাবে লেখা হয়ে থাকে। তো আমরা সংজ্ঞায় বলেছিলাম যে যদি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তরিত করা হয় তাহলে প্রাপ্ত ম্যাট্রিক্স হবে এই প্রদত্ত ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা এ প্রাইম বা এ টি দ্বারা ইন্ডিকেট করলাম, যা সমান কি হবে 2 5 7। এটা অপারেশনের সময় একটা বিষয় চিন্তা করলেই হবে, শুধু সারিকে তুমি কলাম করো, অটোমেটিক্যালি কলাম সারি হয়ে যাবে। তো প্রথম কলামকে প্রথম সারিকে তুমি প্রথম কলাম করো, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করো, কত হবে 0 2 9। তো আশা করি তোমরা এ পর্যন্ত যা শিখলাম তা তোমরা বুঝতে পেরেছ। তো আমি আর একটি বিষয় শিক্ষা দিই তোমাদেরকে, আজকের ক্লাস আমি শেষ করব। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ কখন করা যাবে এবং কখন করা যাবে না সেই সম্পর্কে আমি একটু আলোচনা করছি। তো দুটো ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ করা যাবে যদি এক নম্বর বৈশিষ্ট্য যে দুটি ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। যদি দুটা ম্যাট্রিক্সের ক্রম একই হয় তাহলে ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যাবে। 2 নম্বর শর্ত হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সময় অনুরূপ উপাদান। তো উদাহরণ 1, এ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 5 2 3 4, বি হলো 1 2 0 5। তো এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের ক্রম কত? সারি আছে দুইটা, কলাম হচ্ছে দুইটা, 2/2। তাহলে এ এবং বি এর ক্রম সমান নয়, অর্থাৎ একই নয়। কাজেই এ এবং বি, এ ও বি যোগ বিয়োগ যোগ্য নয়। অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে, কিন্তু এখানে দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই না হয় এদেরকে যোগ বিয়োগ করা যাবে না। উদাহরণ 2, এ 8 9 10 11 12 13 আর বি একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টস আর 5 7 4 8 6 9। লক্ষ্য করো এই দুটো ম্যাট্রিক্সের ক্রম একই, অর্থাৎ এটা সারি কয়টা 2, কলাম হচ্ছে 3, 2/3, এটিরও 2/3। তখন আমরা যদি লিখি a প্লাস বি তাহলে লিখতে হবে 8 11 9 12 10 13 প্লাস 5 7 4 8 6 9। লক্ষ্য করো অনেক সময় ম্যাট্রিক্স লিখতে তোমরা ভুল করে থাকো। 8 আর 9 গায়ে গায়ে যদি লাগাই দেওয়া হয়, স্পেস যদি পরিমিত পরিমাণে স্পেস যদি না থাকে তাহলে ম্যাট্রিক্সটা দেখতে শোভনীয় হয় না, অর্থাৎ সুন্দর হয় না, আর তখন ম্যাট্রিক্সটাকে অপারেশন করতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে। কাজেই তোমরা যখন ম্যাট্রিক্স লিখবা এই সারি এবং সারির থেকে পরিমিত পরিমাণে স্পেস রেখে দেবা। তাহলে এটি সমান কত হয় 8। অনুরূপ 2 নম্বর শর্ত হলো যে অনুরূপ উপাদানগুলোর মধ্যে যোগ বিয়োগ হয়। এখানে যোগ আছে তাহলে 8 এর অনুরূপ কত 5, তাহলে 8 প্লাস 5 11 প্লাস কত 7 দেন 9
এর অনুরূপ উপাদান হচ্ছে 4, দেন 12 প্লাস 8, 10 প্লাস 6 আর 13 প্লাস 9 ইকুয়াল টু 8 আর 5 হচ্ছে 8 + 13, 18, 8 4 9 4 13, 20, 20, 16, 19 আর 13 আর 9 হচ্ছে 22, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এখন যদি আমরা নিশ্চয় তোমরা বিয়োগ করতে পারবা, বিয়োগ হলো কত হবে 8, 11, 9, 12, 10, 13 minus 5, 7, 4, 8, 6, 9 equal to 8 minus 5, 11 minus 7, 9 minus 4, 12 minus 8, 10 minus 6, 13 minus 9 equal to কত সমাধান 3, 7 4 11, 5, 4, 10 থেকে 6 বাদ দিলে 4, 13 থেকে 9 4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অনুযায়ী তোমরা বাসায় আর একটু প্র্যাকটিস করবে এবং দেখবে, তাহলে আরও সহজ হবে। তো আজকের মতো তোমাদের আবারও সকলকে আগামী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে এবং এই বিশ্বময় করোনা যে মহামারী, তার মধ্যে তোমরা সবাই নিজেদেরকে নিরাপদে রাখো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা রেখে শেষ করছি।